এই মুভির নাম হচ্ছে অ্যামাজন ফরেস্ট। অ্যামাজন জঙ্গলের নাম তো তোমরা সবাই শুনেছো। এই জঙ্গল নিয়ে অনেক মুভিও তৈরি হয়েছে। এই জঙ্গলে বাস করে অনেক নানা জাতের জংলিরা। তার মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে নরখাদক। তারা মানুষকে ধরে ধরে হত্যা করে এবং মানুষের মাংস তারা খেয়ে ফেলে। এই জঙ্গলের কিছু জংলিরা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়। সেই বাচ্চাকে কি পারলো তার বাবা ফিরিয়ে আনতে? এবং এই মুভিতে আরো দেখানো হয় যে অ্যামাজন জঙ্গলের জঙ্গলিদের মানে জঙ্গলি মেয়েদেরকে ধরে ধরে কিডন্যাপ করে সেই বাচ্চাটার কি হয় আর জঙ্গলি মেয়েদের কিডন্যাপ করে কি করে তা এই মুভিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একজন ভদ্রলোককে দেখতে পাই যার নাম হচ্ছে বিল। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার সাথেই যে মহিলাটিকে দেখছি ইনি হচ্ছেন তার স্ত্রী, তার নাম হচ্ছে জিন। আর তার সাথে যে দুটো ছোট ছোট বাচ্চাদের দেখছি সেটা একজন হচ্ছে তার ছেলে টমি আর মেয়ের নাম হচ্ছে হেদার। এই অ্যামাজন জঙ্গলে কিছু গাছ কেটে একটা জায়গায় বিশাল এক বাঁধ তৈরি করা হবে। আর এই বাঁধ তৈরি করার জন্যই বিলকে এখানে নিযুক্ত করা হয়েছে, কারণ বিল ছিল ইঞ্জিনিয়ারদের সেরা ইঞ্জিনিয়ার। একদিন বিল যখন তার পুরো পরিবারকে নিয়ে জঙ্গলে সময় কাটাচ্ছিল, তখন তার ছেলে টমি বিল এবং জিনের চোখের নজর এড়িয়ে সে জঙ্গলের ভিতরে প্রবেশ করে এবং হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে যায়। সে হঠাৎ করে জঙ্গলের ভিতরে কিছু অদ্ভুত মানুষ দেখতে পায়। এই মানুষগুলোকে দেখে সে দৌড়ে তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি জঙ্গলের ভিতরে কিছু অদ্ভুত মানুষ দেখেছি, তারা আমাকে দেখে হাসতেছিল। এইসব কথা শুনে তার বাবা সাথে সাথে জঙ্গলের ভিতরে যায় এবং সেই সব অদ্ভুত মানুষদের খুঁজতে থাকে। কিন্তু সেই মানুষগুলো বিলকে দেখে গাছের আড়ালে এমনভাবে লুকিয়ে পড়ে যে বিল তাদেরকে খুঁজেই পায় না। সে তখন ভাবে যে তার ছেলে ভুল দেখেছে, তাই সে তার ছেলেকে বলে, বাবা, তুমি আস্তে আস্তে হাঁটতে থাকো, আমি তোমার পিছু পিছু আসতেছি। কিছু দূর যাওয়ার পরে বিল হঠাৎ করে তার ছেলেকে খুঁজে পায় না। বিল যখন তার ছেলেকে খুঁজতে খুঁজতে আবার সেই জায়গায় যায়, তখন কেউ বা কারা হঠাৎ করে বিলকে লক্ষ্য করে একটি তীর ছুঁড়ে মারে। বিল তখনই বুঝতে পারে যে এই জঙ্গলে হয়তোবা আশেপাশে কোনো আদিবাসীরা আছে এবং তারাই তার ছেলেকে ধরে নিয়ে গেছে। বিল তো অনেক জোরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। পাগলের মতো বিল জঙ্গলে খুঁজতে থাকে তার কর্মীদের নিয়ে, কিন্তু খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে সে হতাশ হয়ে যায়, তার ছেলেকে কোনোভাবেই খুঁজে আর পায় না। বিল তখনই বুঝতে পারে অ্যামাজন জঙ্গলের মতো এত বড় একটি জঙ্গল এবং ঘন একটা জঙ্গল, এই জঙ্গলে বুঝি তার ছেলেকে সারা জীবনের জন্য সে হারিয়ে ফেলল। দেখতে দেখতে সময় কেটে যায় 10 বছর। বিল যে কাজটি করতে এসেছিল এই অ্যামাজন জঙ্গলে, মানে একটি বাঁধ নির্মাণ করতে এসেছিল, সেই বাঁধের কাজও প্রায় শেষের দিকে। কিন্তু তার ছেলে তো আর ফিরে আসেনি। এই 10 বছরে বিল কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা সময় জঙ্গলে একা একা তার ছেলেকে খুঁজে বেরিয়েছে। যদি তার ছেলেকে খুঁজে পায়, আসলে একটা বাবা কি চায় সেটা একমাত্র বাবারাই জানে। শুধুমাত্র যে সে জঙ্গলেই তার ছেলেকে খুঁজেছে ব্যাপারটা তা না, সে খুঁজেছে শহরের বিভিন্ন অনাথ আশ্রমগুলোতেও, কিন্তু তার ছেলেকে সে কোথাও খুঁজে পায় না। বিল হঠাৎ জানতে পারে যে এই জঙ্গলের গভীর কোনো এক জায়গায় এক জনগোষ্ঠী থাকে। সেখানে যাওয়া আসলে চারটিখানি বিষয় না, সেখানে গেলে তার প্রাণও যেতে পারে। কিন্তু তাতে কি, সে তো তার ছেলেকে ফিরিয়ে আনবেই আনবে। তাই সে দেরি না করে ওয়ে নামে এক সাংবাদিককে নিয়ে এই দুইজন মিলে সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 10 বছর আগে তার ছেলেকে যখন কিডন্যাপ করা হয়েছিল, তখন সে যে জঙ্গলে তার ছেলেকে খুঁজতে গিয়েছিল, তাকে যে আদিবাসীরা তীর মেরেছিল, সেই তীরে পিছনে বিশেষ এক পালক লাগানো ছিল। বিল সেই তীর থেকে পালকটা খুলে খুব যত্ন করে রেখে দিয়েছিল। রাস্তায় যখন তারা যাচ্ছিল, তখন এক আদিবাসীকে
বিল সেই পালকটি দেখিয়ে জিজ্ঞেস করে যে তোমরা কি বলতে পারো এই পালকটা কোন আদিবাসীরা ব্যবহার করে? কারণ আদিবাসীদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী থাকে, এক এক গোষ্ঠীদের অস্ত্র এক এক রকম। তো বিল এখানে জানতে পারে যে এই পালকটা যেই আদিবাসীরা ব্যবহার করে তাদেরকে বলা হয় অদৃশ্য মানব। কারণ তারা কখন আসে কখন যায়, তারা কখন কি করে এটা কেউই বলতে পারে না। তারা হচ্ছে খুব প্রাচীন আদিবাসী এবং তারা জঙ্গলের খুব ভিতরে থাকে। তো কি আর করার, বিল একটি নৌকা জোগাড় করে সেই জঙ্গলের ভিতরে মানে গহীনের উদ্দেশ্যে রওনা দেয়। এই জঙ্গলের গভীরে দুইটা আদিবাসী দল থাকতো। একটা দল হচ্ছে খুবই ভয়ঙ্কর, যারা মানুষদের ধরে কাঁচাই খেয়ে ফেলতো। তাদেরকে বলা হয় ফিয়ার্স পিপল। তারা এতটাই ভয়ঙ্কর যে দেখলে গা শিরশির করে ওঠে। আর অন্য আদিবাসী গোষ্ঠীকে বলা হয় অদৃশ্য মানব। অদৃশ্য মানব তাদেরকে কেন বলা হয়? কারণ তারা জঙ্গলে যদি কোনো বিপদ অনুভব করতে পারে, তারা সাথে সাথে গায়ে রং চং মেখে এই জঙ্গলের পরিবেশের সাথে নিজেকে লুকিয়ে ফেলতে পারে। এই জন্যই তাদেরকে বলা হয় অদৃশ্য মানব, কারণ তাদেরকে খুঁজে বের করা চারটিখানি ব্যাপার না। তো এইখানে আমরা দেখতে পারি যে বিল যে সন্দেহ করেছিল সেটাই সঠিক। টমি আসলে সেই অদৃশ্য আদিবাসী গোষ্ঠীর কাছেই আছে। আর এই 10 বছরে টমি আসলে ওই আদিবাসী গোষ্ঠীর সাথে একেবারেই মিশে গিয়েছে এবং সে এখন এই আদিবাসী গোষ্ঠীর একজন। তার চালচলন কথাবার্তা একদম হুবহুব আদিবাসীদের মতো। টমি এখন তাদের সাথে ঘুরে ঘুরে শিকার করে বেড়ায়। এই আদিবাসী লিডারের নাম হচ্ছে ওয়ান্দে। টম এই আদিবাসী লিডারকে এবং তার স্ত্রীকেই মা বাবা বলে জানে। বিল আরো জানতে পারে এই দুই আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে প্রচন্ড রকমের শত্রুতা রয়েছে, যারা একজন আরেকজনকে দেখলেই হত্যা করে। আমরা দেখতে পারি টমি একদিন সাঁতার কাটতে কাটতে কাচেরি নামের একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর এটা দেখে ফেলে ওয়ান্দে দেখে বলে যে টমি এতদিন বালক ছিল, টমি এখন সাবালক হয়ে গিয়েছে আর এখন তাকে মেরে ফেলার সময় চলে এসেছে। এই কথা বলা মাত্রই আমরা দেখতে পারি সেই দলের সবাই উল্টাপাল্টা এরকম উদ্ভট নাচ করতে থাকে এবং বিশেষ এক অনুষ্ঠানে তারা সবাই মেতে ওঠে। আর টমিকে একটা গাছের সাথে বেঁধে একটা বিশেষ পাথরের উপরে দাঁড়া করিয়ে রাখা হয়। তার গায়ে প্রচুর পরিমাণে বিষাক্ত কাঠপিঁপড়ে বেয়ে বেয়ে উঠতে থাকে এবং তাকে কামড় দিতে থাকে। এত কামড় খাওয়ার পরে টমি আর দাঁড়িয়ে থাকতে পারে না, এক সময় সে বসে যায়। এরপরেই আমরা দেখতে পারি ওয়েন্ডি এবং তার দলের লোকেরা টমিকে পুকুরের জলে ভালো করে গোসল করিয়ে নিয়ে আসে। আর আমরা দেখতে পারি তার সারা শরীরে বিষাক্ত পিঁপড়ার কামড়ে রক্ত বেরিয়ে আসে। এইটা দেখে ওয়েন্ডি বলে যে তোমার শরীরের মধ্যে থেকে আজ থেকে বালক সত্তাটা মারা গেল, এখন তুমি বালক থেকে সাবালক হয়ে উঠেছ। এই জায়গার ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগলো যে বালক থেকে সাবালক বানানোর জন্য পিঁপড়ার কামড় খেতে হয়। এই আদিবাসীদের কাছে বিশেষ এক ধরনের সবুজ পাথর ছিল, যে পাথর দিয়ে তারা অনেক কিছু তৈরি করতে পারত। কিন্তু বর্তমানে এই বিশেষ পাথরের ভান্ডার তাদের কাছে প্রায় শেষ হয়ে এসেছে। তাদের লিডারের কথা মতো টমি সেই বিশেষ পাথরের খোঁজে বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পারি বিল এবং সাংবাদিক ওয়ে তারা জানে না আসলে এই জঙ্গলে অদৃশ্য মানবের ডেরাটা কোথায় অবস্থিত। তাই তারা সেই গভীর জঙ্গলের মাঝখানে তারা কিছু বাজি ফুটায়, যাতে সেই শব্দ শুনে এই জঙ্গলের আদিবাসীরা বুঝতে পারে যে এই জঙ্গলে কোনো মানুষ এসেছে। কিন্তু তারা ভুল করে এমন এক জায়গায় যে শব্দগুলা করে মানে বাজিগুলা ফুটায়, সেটা আসলে ওই অদৃশ্য মানবদের ডেরাই ছিল না, এটা ছিল সেই মানুষ খেকো আদিবাসীদের জায়গা। মানে ব্যাপারটা হলো যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। সেই নরখাদক আদিবাসীরা বাজির শব্দ শুনে সেই জায়গায় চলে আসে আর বিল এবং সাংবাদিক ওয়েকে ধরে তাদের ডেরায়
নিয়ে যায়। এদিকে বিলের কাছে সেই পালকটি দেখে এই নরখাদক আদিবাসীরা বুঝে নেয় যে এরা বুঝি তাদের শত্রুদের আদিবাসী গোষ্ঠীর হয়ে কাজ করে। তাদের মধ্যে একজন হামলা করতে আসলে বিল সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। এইটা দেখার পরে আদিবাসীদের লিডার, যার নাম হচ্ছে জেকারে, সে প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় এবং তাদের দলের সবাইকে আদেশ দেয় ওয়েকে যেন এখানেই মেরে ফেলে। বিল তো সেখান থেকে পালিয়ে যায় আর আদিবাসীদের লিডার বলে, তুমি কতক্ষণ পর্যন্ত দৌড়াবে বাচ্চা? এই জঙ্গলের প্রত্যেকটা কোণা কোণা আমার চেনা, যখনই আমি তোমাকে ধরতে পারবো তখনই আমি তোমাকে মেরে ফেলবো। বিল তো জঙ্গলের মধ্যে পালাচ্ছে, কিন্তু পালাবে কোথায়? সে তো এই জঙ্গলের বাইরে কিছুই চিনতে পারছে না। কিন্তু আদিবাসীরা তো সব চিনে, তারা একটা সময় তাকে ধরেও ফেলে এবং পিছন থেকে ঘায়েলও করে। কিন্তু বিল তো নাছোড়বান্দা, সে তো আর ধরা দিবে না। সে ঘায়েল অবস্থায় পাহাড় থেকে নিচে পড়ে যায় একটা ঝর্ণার মধ্যে। কথাই তো আছে, রাখে আল্লাহ মারে কে। আর আমরা দেখতে পারি এখানে টমি এসে উপস্থিত হয়। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।